বাংলার ভুলে যাওয়া নদীবন্দরগুলো থেকে হারিয়ে যাওয়া নিদর্শন উন্মোচন করব এই ভিডিওতে। বাংলা, যে ভূখণ্ডকে অনেকে মনে করেন নদীর দেশ বা নদীমাতৃক দেশ, আর জলপথের উপর দাঁড়িয়ে থাকা এক বিশাল সভ্যতা। আজ আমরা যাকে বাংলাদেশ বলে জানি, সেই অঞ্চলে হাজার বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা এবং অসংখ্য শাখা উপশাখা নদী। কিন্তু এই নদীগুলো শুধু ভৌগোলিক বৈশিষ্ট্যই তৈরি করেনি, তৈরি করেছিল এক বিস্ময়কর নদীবন্দর সংস্কৃতি, যেগুলো বাণিজ্য, রাজনীতি, স্থাপত্য এবং সামরিক শক্তির কেন্দ্র ছিল। তবু আজ এই নদীবন্দরগুলোর বেশিরভাগই হারিয়ে গেছে। নদী শুকিয়েছে, পথ বদলেছে, অথবা সময়ের সঙ্গে স্মৃতি মুছে গেছে। অথচ এই ভুলে যাওয়া নদীবন্দরগুলোতে এখনও লুকিয়ে আছে বহু রহস্য, বহু হারিয়ে যাওয়া নিদর্শন। আর সেই নিদর্শনগুলোই আমাদের বাংলার সুপ্রাচীন ইতিহাসের নতুন দরজা খুলে দিচ্ছে। ভূমি বদলের ইতিহাস। বাংলার নদীগুলো স্থির নয়, একদিকে ভাঙন, অন্যদিকে পলি জমে সৃষ্টি করে নতুন পথ। অল্প সময়েই নদীর গতিপথ বদলে একসময় সক্রিয় বন্দর পরিণত হয় জনমানব শূন্যস্থানে। বহু বছর ধরে জাহাজ ভিড়ত যে বন্দরে, সেই জায়গা পরিণত হয় চাষযোগ্য জমিতে। আর নদী সরে গেলে মানুষের স্মৃতিও ধীরে ধীরে বদলে যায়, ফলে পুরো অঞ্চল অদৃশ্য হয়ে যায় মানচিত্র থেকে। বন্দরগুলো শুধু বাণিজ্য কেন্দ্র ছিল না, পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ জুড়ে নদীবন্দরগুলো শুধু পণ্য আনা নেওয়ার কেন্দ্র ছিল না, এগুলো ছিল নগর গঠনের শুরু, প্রশাসনিক আউটপোস্ট, নৌ সামরিক ঘাঁটি, বিদেশি বণিকদের প্রবেশদ্বার, লোক সংস্কৃতির কেন্দ্র। প্রাচীন সাহিত্যে তাম্রলিপ্ত থেকে শুরু করে পুন্ড্রনগর, ষাটগ্রাম, মুঘল যুগের চকলা সিস্টেম, সব জায়গায় নদীবন্দরের প্রমাণ পাওয়া যায়। নদীবন্দর ধ্বংসের কারণ। নদীবন্দরগুলো কেন হারিয়ে গেল? নদীপথ পরিবর্তন, বন্যা ও ঘূর্ণিঝড়, বাণিজ্য পথের পরিবর্তন, ঔপনিবেশিক শাসনের পুনর্নির্মাণ নীতি, রেলপথের আগমন, রাজনৈতিক কেন্দ্রবদন। নদীপথ বদলানোই ছিল সবচেয়ে বড় কারণ। একসময়ের প্রধান বন্দর রাতারাতি পরিণত হয়েছে শুকনো প্রান্তরে। প্রত্নতাত্ত্বিক উদ্ধার শুরুর গল্প। 1970-এর দশক থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি পুরাতত্ত্ব বিভাগের গবেষকেরা বিস্ময়কর কিছু আবিষ্কার করতে শুরু করেন। কোথাও ভাঙা ঘাটের ইট পাওয়া গেল, কোথাও প্রাচীন নোঙর, কোথাও লোহার নৌ কাঠামোর অংশ, আবার কোথাও পাওয়া গেল মুদ্রা, রূপার টুকরো, চীনা সিরামিক, আরবীয় কাঁচপাত্র, এমনকি মধ্যযুগীয় যুদ্ধাস্ত্র। প্রতিটি নিদর্শন জানিয়ে দেয় যে এই অঞ্চল একসময় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। নদী শুকিয়ে যাওয়ার পরও বন্দর হারায়নি। অনেক জায়গায় নদী নেই, কিন্তু মাটির নিচে আছে প্রমাণ। উদাহরণস্বরূপ, বরিশালের উজিরপুর অঞ্চলে পাওয়া যায় ব্রোঞ্জের রুদ্রাক্ষমালা ও বৌদ্ধ প্রতিমা। খুলনার দাকো এলাকায় উদ্ধার হয়েছে বিধ্বস্ত নৌঘাটের পাকা ইট, যেগুলো মুঘল যুগের। পাবনার চাটমোহরে পাওয়া গেছে প্রাচীন জাহাজের রিভেট, যা নির্দেশ করে সেখানে ছিল বিশাল কারিগরি কেন্দ্র। বিদেশি বণিকদের পদচিহ্ন। ইউরোপীয় নথিতে বাংলার নদীগুলোকে বলা হয়েছে ওয়াটার হাইওয়ে অব দ্য ইস্ট। পর্তুগিজ, ডাচ, ফরাসি, আরব সবাই জলপথে প্রবেশ করত। এদের রেখে যাওয়া রেকর্ডে বহু হারিয়ে যাওয়া নদীবন্দরের অস্তিত্ব পাওয়া যায়। হারিয়ে যাওয়া এক বন্দর একটি কেস স্টাডি। নাম ভুলে গেছে, মানচিত্র থেকেও মুছে গেছে, কিন্তু স্থানীয় মানুষের মুখে মুখে টিকে আছে কুমারখালী নদী কেন্দ্র। এখন সেখানে ধান ক্ষেত, কিন্তু মাটির নিচে পাওয়া গেছে নোঙর বাঁধার লোহার বল্টু, বাণিজ্য ঘাটের পাকা ইট, চীনা নীল সাদা সিরামিক, পোড়ামাটির মুদ্রা। এগুলো প্রমাণ করে জায়গাটি ছিল দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নদীবন্দর। অবশেষে আমরা বুঝতে পারি যে বাংলার ভুলে যাওয়া নদীবন্দরগুলো কেবল ধ্বংসাবশেষ নয়, এগুলো আমাদের অর্থনীতি, সংস্কৃতি, যোদ্ধা ইতিহাস এবং সামুদ্রিক শক্তির বাস্তব দলিল। এবার আমরা জানব কিভাবে এসব নিদর্শন উদ্ধার হচ্ছে, কোন কোন আবিষ্কার আমাদের ইতিহাসকে বদলে দিচ্ছে, এবং কিভাবে বহু গুরুত্বপূর্ণ নদীবন্দর নতুনভাবে মানচিত্রে ফিরে আসছে। প্রত্নতাত্ত্বিক দল এর কাজ শুরু। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর, স্থানীয় গবেষক আর আন্তর্জাতিক কিছু বিশ্ববিদ্যালয় মিলে নদীবন্দর অনুসন্ধানের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করে। তাদের প্রথম কাজ ছিল ভূগোল পুনরুদ্ধার করা। স্যাটেলাইট ইমেজ, পুরনো নদীপথ, ব্রিটিশ আমলের মানচিত্র সব একসঙ্গে বিশ্লেষণ করে তারা শনাক্ত করতে শুরু করে কোথায় নদী ছিল, কোথায় ঘাট ছিল,
কোথায় জলপথ মিলিত হতো, মাটির নিচে লুকিয়ে থাকা শহর। কিছু এলাকায় ফলাফল ছিল অবাক করা। শুষ্ক জমির নিচে পাওয়া গেল 30-40 ফুট চওড়া জেটি, ইটের তৈরি গুদামঘরের ভিত্তি, বিশাল কাঠের খুঁটি, পুরনো মুদ্রা ও মোহর, সিরামিক থালা, মশলা ও কাঁচের বোতলের অংশ, বাণিজ্যিক পরিমাপের পাথর। এগুলো শুধু নিদর্শন নয়, এগুলো জানিয়ে দেয় যে জায়গাগুলোতে ছিল সমৃদ্ধ নগরবন্দর। চীনা, আরব, ইউরোপীয় বণিকদের প্রমাণ। বাংলার নদীবন্দরগুলো আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র ছিল তার সবচেয়ে শক্তিশালী প্রমাণ চীনা সিরামিক। 10ম থেকে 1200 শতকের সিরামিক পাওয়া গেছে পদ্মা ও মেঘনা অববাহিকায়, যা তখনকার সং ডাইনেস্টি ট্রেড রুটের সরাসরি প্রমাণ। আর আরবীয় কাঁচপাত্র প্রমাণ করে উত্তরবঙ্গ থেকে আরব দেশের সঙ্গে বাণিজ্য চলত। ডাচ ও পর্তুগিজ রেকর্ডে পাওয়া যায় বাংলার বন্দরগুলোতে শত শত নৌকা ও পণ্যবাহী জাহাজ ভিড়ত। নদী বন্দরের ওপর দাঁড়ানো হারিয়ে যাওয়া সভ্যতা। একটি নদীবন্দর কখনো একা নয়, এর চারপাশে গড়ে ওঠে বাজার, ঘাট, ধর্মীয় কেন্দ্র, কারিগরি কর্মশালা, জাহাজ নির্মাণ ইউনিট, বাণিজ্যিক আউটপোস্ট। পুরো জায়গাটি একটি ক্ষুদ্র শহরে পরিণত হয়। অনেক অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা জাহাজ নির্মাণের কাঠামো পর্যন্ত পেয়েছেন, যা বাংলার প্রাচীন জাহাজ শিল্পকে নতুন করে প্রমাণ করে। বঙ্গীয় জাহাজ বিশ্বের বিস্ময়। মুসলিম ইতিহাসবিদ ইবনে বতুতা বলেছেন, বাংলার জাহাজকে ভাসমান দুর্গ, কারণ সেগুলি ছিল বড়, শক্তিশালী, প্রচুর মাল বহনে সক্ষম। নদীবন্দরগুলোই ছিল এসব জাহাজের প্রধান কেন্দ্র। নদীবন্দরগুলো অবলুপ্তির প্রকৃত কারণ আবার যাচাই করা। নতুন গবেষণায় দেখা যাচ্ছে নদীপথের পরিবর্তনই প্রধান কারণ হলেও কিছু কিছু বন্দর রাজনৈতিক প্রভাবেই ধ্বংস হয়েছিল। মুঘল ব্রিটিশ শাসনে নদীর পাশে নতুন ট্যাক্স ঘাট তৈরি হলে পুরনো বন্দর দ্রুত গুরুত্ব হারায়। আজকের মানচিত্রে ফিরে আসছে হারানো বন্দর। নতুন গবেষণা প্রযুক্তির মাধ্যমে পুনরায় শনাক্ত করা যাচ্ছে গুপ্ত বন্দর, মধ্যযুগীয় নদীঘাট, প্রাচীন ডাচ আউটপোস্ট, মুঘল জেটি, ভারত আরব বাণিজ্য পথ। এখন অনেক জায়গায় সংরক্ষণ প্রকল্প চলছে। কেন এই ইতিহাস ভিডিওতে তুলে ধরা জরুরি? কারণ বাংলার নদীবন্দর সভ্যতা শুধু ইতিহাস নয়, এটি আমাদের পরিচয়। ভারত মহাসাগরীয় বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই অঞ্চল, যা বহু মানুষ জানেই না। আমার ভিডিওতে এই বিস্তৃত সত্যকে আবার সামনে আনবে। ভিডিওটি দেখার জন্য পুরানো আয়না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।